শুনছেন ভূত এক্সপ্রেস হরর পডকাস্ট। হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। শুনছেন ভূত এক্সপ্রেস হরর পডকাস্ট। আমি শুভ আছি সাথে। আশা করছি যারা শুনছেন, যারা আমাদের লিসেনার্স, যারা আমাদের ফ্যামিলি মেম্বার্স, তারা প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন। কে কোথার থেকে শুনছেন এটা কমেন্ট করে আমাকে জানান। আর আজকের এপিসোডে কিন্তু দুটো জমজমাট সত্য ভৌতিক ঘটনা রয়েছে। কে কোথা থেকে শুনছেন এটা কমেন্ট করে জানান। আর যারা স্পটিফাই থেকে নতুন এসেছেন আমাদের এই ইউটিউব চ্যানেলে, তাদেরকে রিকোয়েস্ট করব আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সাথে যুক্ত থাকার জন্য। আমাদের এপিসোড কিন্তু এখন স্পটিফাইতেও অ্যাভেলেবেল। আপনারা চাইলে স্পটিফাইতে গিয়ে সার্চ করে আমাদের এই এপিসোড শুনতে পারেন, অথবা আমাদের ডেসক্রিপশনে কিন্তু স্পটিফাই লিঙ্ক দেওয়া আছে, স্পটিফাইতে গিয়ে আপনারা শুনতে পারেন। আজকের এপিসোডে যে দুটো ঘটনা রয়েছে সেই দুটো ঘটনার সম্পর্কে একটু বলি। প্রথম যে ঘটনাটি রয়েছে সেটি আমাকে পাঠানো হয়েছে বাংলাদেশ থেকে, এবং দ্বিতীয় যে ঘটনাটি রয়েছে সেটি কলকাতার ঘটনা। এবং সেই ঘটনাটি যিনি পাঠিয়েছেন তিনি কিন্তু তার নাম মেনশন করেননি, তিনি তার লোকেশনও মেনশন করেননি, কিন্তু ঘটনাটির মধ্যে একটি হসপিটালের নাম মেনশন করা ছিল, সেটি হচ্ছে পিজি হসপিটাল। তো তার জন্যেই আমি গেস করতে পেরেছি যে ঘটনাটি আমাদের কলকাতারই ঘটনা, এবং ঘটনাটি কিন্তু বেশ জমজমাট। তোমরা শুনে তোমরা কমেন্টে আমাকে জানিও কেমন লাগলো ঘটনাটি। দুটো ঘটনাই সত্য, দুটো ঘটনাই একেবারে জমজমাট। শুরু করবো আজকের এপিসোড, চলে যাব প্রথম ঘটনায়। তবে তার আগে সবাইকে জানিয়ে রাখি, যদি কেউ ঘটনা পাঠাতে চাও তাহলে তোমার নাম, তোমার লোকেশন এটা লিখে আমাকে ঘটনা মেল করতে পারো bhuthexpress9@gmail.com এই মেল অ্যাড্রেসে, অথবা আমাদের ফেসবুক পেজের লিঙ্ক তোমরা পেয়ে যাবে ভিডিও ডেসক্রিপশানে। সেখানে তোমরা ক্লিক করে সরাসরি মেসেজ করে আমাকে ঘটনা শেয়ার করতে পারো। আগের সপ্তাহে এবং এই সপ্তাহে আমি একটা জিনিস নোটিস করেছি, সেটা হচ্ছে আমার কাছে কিছু মেল এসছে যেগুলোতে ঘটনা লিখে পাঠানো হয়েছিল, কিন্তু যারা ঘটনাটি পাঠিয়েছিলেন তারা কি করেছেন, তারা ঘটনাটি লিখেছেন কিন্তু সেই স্টোরিটি তারা মেলের যে সাবজেক্ট এটা আছে সেখানে তারা ঘটনাটি লিখে আমাকে পাঠিয়েছেন। তো যার কারণে ঘটনাটি আমার কাছে পুরোপুরি কিন্তু এসে পৌঁছায়নি। তো তাদেরকে আমি একটা জিনিস জানিয়ে দিতে চাই যে তোমরা যদি ঘটনা পাঠাতে চাও তোমরা সেই ঘটনাটি লেখো, ইমেলে গিয়েই তোমরা লেখো, কিন্তু তোমরা একটু চেক করে নিও ঘটনাটি। আর যদি তোমাদের খুব অসুবিধা হয়ে থাকে সেখানে ঘটনা পাঠাতে, তাহলে তোমরা ফেসবুক পেজে যাও, সেখানে গিয়ে মেসেজ করো আমাকে, এটাই সব থেকে বেস্ট হবে। তো যাই হোক, শুরু করবো আজকের এপিসোড। চলে যাব আজকের প্রথম ঘটনায়। আসসালামু আলাইকুম ভাইয়া, আশা করি আপনি ভালো আছেন। একটি ঘটনা লিখলাম, পড়ে শোনালে অনেক খুশি হব। ঘটনাটি ঘটে আমার মামার সঙ্গে। তার মুখ থেকে যেভাবে শুনেছি সেভাবেই আমি বলছি। আমার বয়স তখন 20 বছরের মতো। বড় বোন অন্তঃসত্ত্বা হওয়ার কারণে সেই বড় বোন আমার বাড়িতেই ছিল, আমাদের বাড়িতেই ছিল। হঠাৎ একদিন রাতে আমার বোনের পেটে বীভৎস ব্যথা শুরু হয়। আমার মা তিনি ঠিক করলেন যে ভোরের আলো ফুটলেই তিনি আমার খালাকে আনতে যাবেন পাশের গ্রাম থেকে। বলে রাখা ভালো, আমাদের বাড়িটা ছিল রাজবাড়ি এলাকায়, আর আমার খালার যে বাড়িটা ছিল সেই বাড়িটা যেই এলাকায় ছিল সেই এলাকাটার নাম হচ্ছে বাগমারা এলাকা। সেদিন চাঁদের আলো বেশি থাকার কারণে আর অতিরিক্ত চিন্তার কারণে আমার মা তিনি ভেবেছিলেন হয়তো ভোরের আজানটা হয়তো দিয়ে দিয়েছে। তিনি এই ভেবে বাড়ি থেকে বের হয়ে যান, আর তার কিছুক্ষণ পরে আমি আর আমার ছোট ভাই আমরা দুজনও বাড়ি থেকে বের হয়ে যাই। আমরা রাস্তা পেরিয়ে যখন বিলের মধ্যে দিয়ে রাস্তাটা ধরলাম তখন কেমন একটা অনুভব করতে লাগলাম আমরা। সেই সময়
চারপাশে ঠান্ডা বাতাস বইতে শুরু করেছিল, আর কেমন একটা বিকট আষ্টে গন্ধ আমরা দুজনেই পেতে শুরু করেছিলাম। বলে রাখা ভালো, আমি ছিলাম বরাবরই সাহসী, আর আমার সেই ভয় ডরটা আগাগোড়াই ছিল না। আমি এসব জিনিসে একদমই বিশ্বাস করতাম না। কিন্তু কিছুটা যাওয়ার পর হঠাৎ দেখতে পেলাম কিছুটা দূরে রাস্তার মাঝখানে কতগুলো বাচ্চা, ছোট ছোট বাচ্চা মারামারি করছে। তাদের গায়ের রং ছিল একেবারে কুচকুচে কালো, আর মানে তাদের মুখটা, সেই যে মুখটা যেটা আমি দেখেছিলাম, সেই মুখটা আমি বলে বোঝাতে পারবো না কতটা খারাপ ছিল। ওদের বয়স দেখে মনে হচ্ছিল ওই বছর 4 কি বছর 5 মতো হবে, এবং তাদের গা থেকে আসছিল সেই পচা আষ্টে গন্ধটা। সেই সময় ভয়ে আমার গা হাত পা একেবারে জমে গেছিল। তবু সেসব পাত্তা না দিয়ে আমি আমার ছোট ভাইয়ের হাতটাকে শক্ত করে ধরে অন্য রাস্তা দিয়ে এগোতে শুরু করেছিলাম। রাস্তাটার এক পাশে ছিল ধান ক্ষেত, আর আরেক পাশে ছিল বাঁশ বাগান। ওই রাস্তাটা পেরিয়ে ওখান থেকে কিছুটা এগিয়ে গেলেই পড়তো একটা বড় টাইপের খাল। হঠাৎ আমরা যখন ওই বাঁশ ঝাড়ের ওইখান থেকে যাচ্ছিলাম, তখন কিন্তু কোনো হাওয়া বাতাস ছিল না ওই জায়গাটায়। কিন্তু হঠাৎ করে দেখলাম একটা বাঁশ মরমর শব্দ করে আমাদের সামনে ধড়াস করে পড়ল। সেই সময় ভয়ে আমার হাত পা একেবারে বরফের মতো ঠান্ডা হয়ে গিয়েছিল। কিন্তু আমার সাথে যেহেতু আমার ছোট ভাই ছিল, তাই আমি সেই ভয়টা প্রকাশ করতে পারছিলাম না। আমি বিপদ বুঝতে পারছিলাম যে আমার সামনে একটা খুব বিপদ আসতে চলেছে, আমরা এখন একটা খুব বিপদের মুখে পড়ে গিয়েছি। কিন্তু আমি যে ভয় পাচ্ছি সেটা আমি আমার ছোট ভাইকে কিছুতেই বুঝতে দিচ্ছিলাম না, যাতে ও ভয় না পায়। তো যাই হোক, আমি ওই যে বাসটা পড়ে গেছিল ধরাস করে, ওই বাসটার উপর দিয়ে না গিয়ে ওটার পাশ কাটিয়ে চলে যাই। ওটার পাশ কাটিয়ে যখন আমরা যাই, আমরা যাওয়ার সঙ্গে সঙ্গে পেছন থেকে আবারও মর্মর শব্দ করে সেই বাসটা শটাং করে উপর দিকে উঠে যায়। এটা দেখে আমি আর ঠিক থাকতে পারি না। আমি মনে মনে দোয়া পড়তে শুরু করি। তখন আমার ভাই বলে যে, ভাইয়া ভাইয়া আমার হাতটা না কেউ পেছন থেকে টেনে ধরেছে, তুমি আমাকে বাঁচাও ভাইয়া। আমি আস্তে করে পেছনে তাকালাম, দেখলাম সত্যি হ্যাঁ, সেই যে কালো কুচকুচে বাচ্চাগুলো ওখানে মারামারি করছিল, সেই বাচ্চাগুলো আমার ভাইয়ের হাতটাকে টেনে ধরে রেখেছিল। আরেকটা কথা বলি, ওই যে বাচ্চাগুলো ওখানে ছিল, ওই বাচ্চাগুলোর কারো শরীরে কিন্তু পোশাক ছিল না। শেষমেশ আমি কোনো মতো আমার ভাইয়ের হাতটাকে টেনে নিয়ে সেখান থেকে পালিয়ে যাই। আমি ওদের থেকে যখন আমার ভাইকে টানছিলাম, তখন আমার শরীরের সমস্ত শক্তিকে আমাকে কাজে লাগাতে হয়েছিল। ওই বাচ্চাগুলো ছোট ছোট হলেও, 4-5 বছর বয়স হলেও, ওই বাচ্চাগুলোর শরীরে বীভৎস শক্তি ছিল। আমি একা ওই 5টা বাচ্চার সাথেও কিছুতেই পারছিলাম না। শেষমেশ আমি আমার সমস্ত শক্তিকে কাজে লাগাই, আর আমার ভাইয়ের হাতটাকে কোনো মতে ছাড়াই। তারপর আমার ভাইকে কোলে তুলে সেখান থেকে দৌড়ে পালাই। সেখান থেকে দৌড়ে পালানোর পর একটা সময় আমরা আমার যে খালার বাড়ি ছিল, সেই খালার বাড়ির সামনে এসে জোরে চিৎকার করে আমার খালাকে ডাক দেই। তারপর আমার খালা যখন বেরিয়ে আসে, তাকে দেখে আমি একটা স্বস্তি অনুভব করি, আর সাথে সাথে সেখানেই আমি অজ্ঞান হয়ে যাই। আমাদের পুরো শরীর তখন কাদা মাটিতে একেবারে ভরে গিয়েছিল, কারণ আমি আর আমার ভাই ভীষণ ধস্তাধস্তি করেছিলাম ওই বাচ্চাগুলোর সাথে। এরপর আমার খালা এসে আমাদের দুজনকে গোসল করিয়ে একজন হুজুরের কাছে ঝাড়ফুঁক করাতে নিয়ে যান। আমার খালা আমার মুখ থেকে সব কিছু শোনার পর আমাদের দুজনকে বলে যে, তোরা ভীষণ বিপদের হাত থেকে আজকে বেঁচেছিস। ওই হুজুরের কাছে যাওয়ার পর ওই হুজুর ঝাড়ফুঁক করেন এবং কিছু তাবিজ কগজ দেন, যার পরে ওই তাবিজগুলো পড়ার পরে আমি
কয়েকদিন অসুস্থ ছিলাম, আমার কিছু জ্বর ছিল কয়েকদিন, আমার ভাইয়েরও জ্বর ছিল, আমার গা হাত পায়ে বীভৎস ব্যথা ছিল এবং আস্তে আস্তে আমি সুস্থ হই। এরপর থেকে আমি আর ওই রাস্তা দিয়ে কখনোই যাইনি। আর ওই হুজুর আমাকে বলেছিলেন যে যতক্ষণ না ভোরের আজান দিচ্ছে, রাস্তায় বেশ কয়েকজন মানুষকে তুমি দেখছো, ততক্ষণ তুমি বাড়ি থেকে বের হবে না। তাতে তোমার মাই তোমাকে ডাকুক বা তোমার বাবাই তোমাকে ডাকুক বা তোমার খালামণি তোমাকে ডাকুক। এই ছিল ভাইয়া আমার ঘটনা। এই ছিল আজকের এপিসোডের প্রথম ঘটনা। চলে যাচ্ছি দ্বিতীয় ঘটনায়। ঘটনাটি যেভাবে লেখা হয়েছে ঠিক সেভাবেই পড়ে আমি শোনাচ্ছি। ঘটনাটি যিনি লিখেছেন তিনি তার নাম মেনশন করেননি, হয়তো তিনি তার নাম গোপন রাখতে চায়, যার জন্য তিনি তার নাম মেনশন করেননি। তো যাই হোক, ঘটনায় যাওয়া যাক। তিনি লিখেছেন, দাদা আমি একটা ছোট্ট সত্য ঘটনা বলছি, যদি বানান ভুল হয় তাহলে মাফ করবেন। এবার আসা যাক ঘটনায়। এটা 2019 সালের ঘটনা। আমার বর তখন খুবই অসুস্থ, আমি তখন চাকরি করতাম। একদিন আমার ছোট ননদ সকালবেলায় বাথরুমে স্ট্রোক করে পড়ে থাকে অনেকক্ষণ। ওর ছেলে ঘুম থেকে উঠে দেখতে পায়, আর সাথে সাথে ওর ছেলে আমার ননদকে পিজিতে নিয়ে যায়, মানে পিজি হসপিটালে নিয়ে যায়। আমাকে যখন ফোন করে তখন আমি অফিসে। আমি সেই সময় ওই খবরটা পাওয়া মাত্রই তৎক্ষণাৎ ছুটি নিয়ে তাড়াতাড়ি চলে যাই পিজি হসপিটালে। সেখানে গিয়ে দেখি ওর কোনো হুঁশ নেই, মানে আমার ওই ননদের ওর কোনো হুঁশ নেই। হসপিটালে গিয়ে আমি আমার ননদকে দেখি, তারপর ওখান থেকে আমি আমার বাড়িতে চলে আসি। বাড়িতে এসে আমি আমার বরকে বলি যে ওর বোনের ভীষণ শরীর খারাপ, কিন্তু এর থেকে বেশি কিছু আমি আর বলি না। আমি শুধু ওকে জানিয়ে দিই যে তোমার বোনের শরীরটা ভীষণ খারাপ, ও পিজি হসপিটালে ভর্তি আছে। সেই সময় আমি বেশি কিছু বলি না, তার কারণ হচ্ছে আমার মনটা ভীষণ কু ডাকছিল। আমার মনে মনে আমি ভাবছিলাম যে কিছু একটা খারাপ হতে চলেছে। তো যাই হোক, এরপর ঠিক তাই হয়। পরের দিন আমার ননদ ও মারা যায়। তো যাই হোক, আমায় আমার ছোট ননদের ছেলে ফোন করলো, আর সে বলল যে ওর মা সে মারা গেছে। তো যাই হোক, এই খবরটা পাওয়ার পর আমি একটা গাড়ি ঠিক করে দিলাম, যাতে আমার বর আর আমার মেয়ে ভদ্রেশ্বর থেকে হাওড়া যেতে পারে। আর এই সময়টার মধ্যে আমি অফিস থেকে সোজা পিজি হসপিটালে চলে গেলাম। ওখান থেকে আমরা সবাই আমার ননদের দেহ নিয়ে বাড়িতে আসলাম। এরপর সব নিয়ম হয়ে গেল। এবার পোড়াতে নিয়ে যাবার জন্য সবাই গাড়িতে উঠল, কিন্তু ওর ছেলে আমাকে কিছুতেই ছাড়ছিল না। ও ভীষণ কান্নাকাটি করছিল। আসলে ছেলেটা তখন অনেক ছোট, ও তখন ওই ক্লাস 10 বা ক্লাস 9 এরকম পড়ে হয়তো। তো যাই হোক, এরপর আমি ওর সাথে যাই। ও আমাকে অনেকবার করে বলছিল তুমি আমার সাথে চলো। যেহেতু ও ছোট, আমি মনে মনে ভাবছিলাম যে না, আমি ওর সাথে যাই। আমাকে অনেকে মানা করছিল যে তুই শ্মশানে যাস না, কিন্তু আমি গিয়েছিলাম। তো যাই হোক, আমরা বাকিরা সবাই গেলাম ওর সাথে। সব কাজ করে আমরা অনেক রাতে ফিরলাম আমার বড় ননদের বাড়িতে। সেখানে পৌঁছে অল্প কিছু খেয়ে আমরা সবাই শুয়ে পড়লাম। আমি আর আমার মেয়ে, আমরা দুজন নিচে শুয়েছিলাম। আর ওই ঘরে খাটে আমার বড় যে ননদ মারা গিয়েছিল তার বর আর তার ছেলে, এরা দুজন শুয়েছিল, আর বাকিরা সবাই অন্য ঘরে শুয়েছিল। রাত তখন ওই 2 কি 3টের মতো হবে। আমার মনে হলো কে যেন আমার পাশ দিয়ে চলে গেল আর গিয়ে ওই খাটে গিয়ে বসল। এটা দেখে আমি আমার মেয়েকে মাথায় হাত দিয়ে খুব জোরে শক্ত করে চেপে চোখ বুজে শুয়েছিলাম। কিছুক্ষণ পর আবার চোখ খুলে দেখতেই দেখলাম ওই খাটে কেউ নেই, কিন্তু কিছুক্ষণ আগে আমার মনে হয়েছিল কেউ একটা আমার পাশ দিয়ে গেল আর
ঠিক ওই খাটে গিয়ে বসলো। তো যাই হোক, পরের দিন সকালে আমি ওখান থেকে সোজা অফিসে চলে গেলাম আর ওদের সবাইকে বলে আসলাম যে আজ আমি আর হাওড়া যাব না, আমি ভদ্রেশ্বরে আসবো আমার নিজের বাড়িতে। তো আমি কথা মতো আমি আসলাম। আমি এসে চাও খেলাম, একটু টিভি দেখে কিছু খেয়ে তারপর শুয়ে পড়লাম। এবার একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে আমার রাশি এটা কিন্তু খুবই ভারী, তাই আমার ভয় ডর খুবই কম। তো আমি খাওয়া দাওয়া করে শুয়ে পড়লাম। আমি ঘরের সব লাইট নিভিয়ে শুয়ে পড়েছিলাম। তখন বেশ অনেক রাত, আমি প্রায় ঘুমিয়ে পড়েছি। হঠাৎ আমি শুনতে পাচ্ছিলাম আমার পাশের ঘরে দুইজন মহিলার গলা। মনে হচ্ছিল কেউ ভীষণ গল্প করছে, কিন্তু তাদের কথাবার্তা কিছুই আমি বুঝতে পারছি না। আমি শুধু বুঝতে পারছি যে ওই ঘরে কোনো মহিলা আছে যে কথা বলছে, কিন্তু কি কথা বলছে সেটা আমি বুঝতে পারছি না। তো যাই হোক, সেই সময় আমি সাহস করে উঠলাম আর উঠে কিছুটা কাছে গিয়ে যখন শুনলাম, তখন আমি বুঝতে পারলাম যে যেই ননদ কয়েক বছর আগে মারা গেছিল সেই ননদ আর যে ননদ গতকাল মারা গেছে, মানে আগের দিন মারা গেছে, সেই ননদ, এরা দুজন ওই ঘরে কথা বলছে। ফিসফিস করে যে কণ্ঠটা আমার কানে আসছিল, সেই কথা বলার ধরন আর ওই কণ্ঠস্বর একেবারে হুবহু তাদের মতো ছিল। এরপর আমি আর কি করব, আমি কিছুই একেবারে বুঝতে পারছিলাম না। মনে মনে ভাবলাম, যাই হয়ে যাক না কেন, একটু হলেও সাহস আমাকে দেখাতেই হবে। আমি শেষমেশ ওই ঘরের দরজা খুলে ওই ঘরে গিয়ে কোনো রকমের লাইট চালু করি আর দেখি ওখানে কিচ্ছু নেই, অথচ বাইরে দাঁড়িয়ে আমি স্পষ্ট শুনতে পাচ্ছিলাম কথোপকথন। এই জিনিসটা দেখার পর আমার ভীষণ ভয় করছিল দাদা, কিন্তু কি আর করব, বাড়ির সমস্ত লাইট চালু করে আমার হনুমান চালিসা নিয়ে আমি শুয়ে পড়ি। ঘুম তো আর হয় না, মনে মনে ভীষণ ভয় পাচ্ছিলাম আর হনুমান চালিসা পড়ছিলাম। সকালে আমার বাড়ির যিনি মালিক তিনি আমায় ডাকলেন। তিনি আমায় ডেকে আমায় বললেন যে, কি গো, সব লাইট তুমি জ্বালিয়ে রেখেছো কেন, তোমার শরীর ঠিক আছে তো? ওনার কথা শুনে আমি ওনাকে কিচ্ছুটা জানাই না। সেদিন ওটা আমার মনের ভুল ছিল কিনা এটা আমি নিজেও জানি না, তবে আমি সেদিনকার সত্যি সত্যি ওই কণ্ঠস্বরটা শুনতে পেয়েছিলাম। আমার নিজের বাড়িতে শুনেছিলাম এটা আমি। এই ঘটনার পরে আমার মনে হয়েছিল আমি যে শ্মশানে গেছিলাম সেখান থেকে হয়তো কোনো হাওয়া বাতাস বা কোনো টান বা কোনো মায়া আমার পিছু নিয়ে আমার বাড়িতে চলে এসেছিল। কিন্তু এই ঘটনার কোনো ব্যাখ্যা আমার কাছে নেই। আমি জানি না, এটা আমার মনের ভুলও হতে পারে। জানি না কি হয়েছিল সেদিন। এই ছিল দাদা আমার ঘটনা। এই ছিল আজকের এপিসোডের দুটো সত্য ঘটনা। কেমন লাগলো আজকের এপিসোড আমায় কমেন্ট করে জানিও। সবাই ভালো থেকো, দেখা হবে নেক্সট এপিসোডে। আজকের মতো শুভরাত্রি।